জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। সরকারি চাকুরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার সকালে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের এই হামলায় আন্দোলন আরও তীব্র হয় এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানে আমাদের প্রবেশাধিকার প্রশ্নে আমাদের বয়স ৩৫ করার দাবিতে আমরা এই যুক্তিকে আন্দোলন করে যাচ্ছি। বিশ্বের ১৬২ দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫। সেই সমস্ত দেশে ৩৫ করার ফলে তাদের মানব সম্পদ দক্ষ হয়েছে, গবেষণায় এগিয়ে গিয়েছে। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকব। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যৌক্তিক করার বিষয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হল এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। সাভারের আশুলিয়ায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 শ্রমিক গুলিবিদ্ধ ও আহত হয়েছেন অন্তত 30 জন। ভাঙচুর করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 5টি গাড়ি। সোমবার বেলা 12টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবুতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বেশ কিছু দাবি পূরণের বিষয়ে মণ্ডল গ্রুপের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সভার আয়োজন করে। তবে বিষয়টি সমাধান না হওয়ায় কারখানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আশেপাশের অন্যান্য কারখানা থেকেও শ্রমিকরা যোগ দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও র্যাব। এ সময় গুলিতে এক শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ আরও 4 জনকে উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হন অন্তত 30 জন শ্রমিক। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নিখোঁজের গুজব রটিয়ে আগুন ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না। সোমবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তারা। কারখানা মালিকরা বলেন, নিরাপত্তার দাবি জানায়, তা না হলে শ্রমিকরা অসন্তোষের কারণে কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নের পরেও পোশাক খাতে অসন্তোষ বিরাজ করছে, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব রটাচ্ছে বলেও মন্তব্য উদ্যোক্তাদের। সংবাদ সম্মেলনে শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলেছেন। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বিজিএমইএ সদস্যরা। হয় বাস্তবসম্মত নিরাপত্তা দিতে হবে, না হলে বলতে হবে আমরা নিরাপত্তা দিতে অক্ষম, আমরা তাহলে আমাদেরকে বলে দিই আমরা ফ্যাক্টরি চালাবো না। কিন্তু এই অবস্থায় আমরা প্রতিদিন যাবো, আমাদের শুধু শ্রমিক না, আমাদের এখন কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা বলছে আমরা ফ্যাক্টরিতে যেতে পারবো না। এটা কি একটা ইন্ডাস্ট্রির জন্য সুস্থ পরিবেশ? আজকে কালকে আমি রাকিব ভাইয়ের কাছে আসছিলাম, রাকিব ভাই আমার রিকোয়েস্ট করছিল যে আজকে ফ্যাক্টরি খোলা রাখার জন্য, এবং এখানে কালকে আর্মিরা গিয়েছিল আমার এখানে বিকালবেলা, তারাও বলছিল খোলা রাখে। আমি কিসের নিরাপত্তার উপরে খোলা রাখবো?
12 বছর পর সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তের কাজ নতুন মোড় নিল। দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আদেশে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এর আগে রোববার সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রুমান। আলোচিত এ হত্যাকাণ্ডের প্রায় 12 বছরে 113 বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছে। বিচার বিভাগের আমূল পরিবর্তনের দাবি জানান তিনি। শফিক রেহমানের আইনজীবী বলেন, গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। 2011 সালে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে 2015 সালে পল্টন মডেল থানায় মামলা হয়। 2018 সালে শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় জয় সহ 12 জন আদালতে সাক্ষ্য দেন। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো, মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটিয়েছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি। হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলে পেলে, যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষানবিশ ক্যাডেট সহ 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা এখনও নিখোঁজ রয়েছেন আরও একজন। জাহাজের সেকেন্ড অফিসার মহিউদ্দিন জানান, বেলা 11টার দিকে ওয়ার্কশপের ইনচার্জ সৌরভ সহ বেশ কয়েকজন জাহাজের রক্ষণাবেক্ষণের জন্য চাবি নিয়ে যান। এ সময় জাহাজের সামনের অংশের স্টোরের চাবি দিয়ে খোলার সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণের ঘটনা। পরে ফায়ার সার্ভিস ও বন্দরের টাগবোট থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আশেপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। নিহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি। জাহাজটিতে নাবিক সহ প্রায় 43 জন ছিলেন বলে জানা গেছে, যাদের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন। বাংলার জ্যোতি জাহাজটি 1987 সালে ডেনমার্ক থেকে কেনা হয়। 131 মিটার দৈর্ঘ্যের জাহাজটি তেল খালাসে কাজ করে আসছিল। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের পর্যটন নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব সুযোগ আছে সব সহযোগিতা করা হবে। সোমবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত পর্যটনে টেকসই উন্নয়ন ও লক্ষ্য পূরণ শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। The country also has the opportunity to develop sustainable tourism using its scenic beauty and archaeological heritage. This industry can also generate employment and develop community-level entrepreneurship. Achieving sustainability
in the tourism industry requires systematic, continuous monitoring and a comprehensive national tourism policy that integrates sustainable development goals and involves local communities in planning and decision-making processes is essential. পাহাড়ে সহিংসতার ঘটনায় রাঙ্গামাটি শহরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। দুপুরে রাঙ্গামাটি শহরের বনরূপা জেলা প্রশাসন কার্যালয় এবং পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ এলাকা ঘুরে দেখেন তদন্ত দল। তদন্ত কমিটির প্রধান জানান, সহিংসতার ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়ন করা হবে। গেল 18 সেপ্টেম্বর খাগড়াছড়িতে গণপিটুনিতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটে। এর জের ধরে পরে 19 ও 20 সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতায় খাগড়াছড়িতে 3 জন ও রাঙ্গামাটিতে 2 জন নিহত হয়। এই ঘটনা তদন্তে 26 সেপ্টেম্বর 3 জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। কমিটি আগামী 2 সপ্তাহের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠিত প্রতিটি সংস্কার কমিশনে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ সমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। ইসরায়েলের স্থল আক্রমণ ঠেকাতে প্রস্তুত আছে হিজবুল্লাহ গোষ্ঠী। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন সংগঠনটির ডেপুটি জেনারেল সেক্রেটারি নাইম কাসেম। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির পক্ষ থেকে প্রথমবারের মতো বিবৃতি এসেছে। সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ এ নেতা আরও জানান, হিজবুল্লাহর অস্ত্রের মজুদ এখনও অক্ষত আছে। ইসরায়েলি বাহিনীকে ঠেকানোর মতো যথেষ্ট শক্তি আছে তাদের। এদিকে সীমান্তে সামরিক সরঞ্জাম ও সেনা সংখ্যা বাড়িয়ে লেবাননের ভেতরে স্থল অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল। ভয়ে আতঙ্কে শহর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা। ইতিমধ্যে 10 লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে। 2 সপ্তাহের ব্যবধানে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণহানি ছড়িয়েছে হাজারের ওপর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এটিকে রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছে ক্রেমলিন। এদিকে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, লেবাননে হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে সংকটে ফেলে দিয়েছে ইসরায়েল। লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যা করেছে তারা। লেবাননের পরিস্থিতিও গাজার মতো ভয়াবহ হবে, যা চলমান সংঘাতকে আরও উস্কে দেবে। এজন্য সম্পূর্ণভাবে দায়ী নেতানিয়াহু প্রশাসন। গেল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। শেষ করছি এখন চারদিক। সাথে থাকার জন্য ধন্যবাদ।